বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুদু সাহেব যে বললো যে প্রস্রাব করলে বঙ্গোপসাগর চলে যাবে, আরে মিয়া এই প্রস্রাব কোথায় ছিল মিয়া? যখন জুলাই আগস্টের আগে প্রস্রাব কোথায় ছিল? বালুর ট্রাক সরাইতে পারেন নাই, কোথায় ছিল? বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকা বিনিময়ে জেল খাটাইছে, তাদেরকে চিকিৎসা করাইতে পারেন নাই বিদেশে, কোথায় ছিল মিয়া এই সাহস? কিন্তু বিভাজনটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন, যখনই জামাতের আমির বলল যে আমরা এক জালিমকে সরিয়ে আর এক জালিমকে আনবো, এই জামাতের আমির যে পিছনের ওই যে খোসা মারা কথাটা এনেই কিন্তু বিভাজনটা দাঁড় করিয়ে দিল। এবার জামাতের আমিরের ওই কথাটা শুনে কিন্তু বিএনপি তার একটা নির্বাচনের ব্যাপারে যে ইশরাক মেয়র পদে নির্বাচনের ব্যাপারে এই যে আজকে 5 দিন 6 দিন যাবত আন্দোলন করতেছে, এটা কতটুকু যুক্তিসম্মত জনগণের কাছে? যদি অতীতের সরকার যদি অবৈধ সরকার হয়ে থাকে, তাদের কথায় অবৈধ সরকার হয়ে থাকে, সেই অবৈধ নির্বাচনের মধ্যে তিনি ফাঁস না করাতে অবৈধ হলো, এখন যদি তিনি মেয়র পদে বহাল হয় তো সেটা কি হালাল হবে? যে নিজে খেতে পারলে হালাল, অন্যরা খেলে হয় হারাম। আমরা এইগুলো নিয়ে দেখতেছি যে জুলাই আগস্টের যোদ্ধাদের সাথে তারা সম্পূর্ণ প্রতারণা এবং কি এটা এক ধরনের মির্জাফরের সামিল হইতেছে ধীরে ধীরে। কেননা এতে আওয়ামী লীগের আরো প্রশ্রয় দিতেছে যারা, যেমন যারা জুলাই আগস্টে প্রধান নায়ক ছিল, আওয়ামী লীগ কিন্তু তাদেরকেই প্রধান টার্গেট করছে, যদি কখনো ক্ষমতা আসতে পারে কোনো কৌশলে তাদেরকে ছিঁড়ে বিড়ে খাবে। এদিকে বিএনপিও শুরু করছে যে এনসিপির বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে যা তা কথা। ভাই আপনারা তা ওনারা কি রাজনীতিবিদ? কি যখন ক্ষমতা থাকে তখন কি মানি সেন্সে কি কোনো কিছু থাকে না? যখন ক্ষমতায় না থাকে কাকুতি মিনতি, যেমন একজন সাধারণ মানুষেরও দরকার, সহযোগিতা করার দরকার, এমন ভাবে করুণ অবস্থা হয়। ক্ষমতা যখন কাছাকাছি আসে তারা কি কোনো কিছু মনে পড়ে না, সবকিছু ভুলে যায়। তারা আজকে বলে দুদু সাহেব, বলে দুদু সাহেবের কথা অত্যন্ত ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি আমরা, যাতে আমি কোনো দলের নয়, আমি সাধারণ একজন গ্রামের, এবং কি আমাকে অনেকে প্রশ্ন করে, আজকে টকশোতে গিয়ে কিছু সাধারণ জনগণের কথা বলিস, আমি মাঝে মাঝে হাসি, আমি আর কি বলবো, আমি একজন দর্শক হিসেবে যাই। তারপর দুদু সাহেব যে বললো যে প্রস্রাব করলে বঙ্গোপসাগর চলে যাবে, আরে মিয়া এই প্রস্রাব কোথায় ছিল মিয়া? যখন জুলাই আগস্টের আগে প্রস্রাব কোথায় ছিল? বালুর ট্রাক সরাইতে পারেন নাই, কোথায় ছিল? বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকা বিনিময়ে জেল খাটাইছে, তাদেরকে চিকিৎসা করাইতে পারেন নাই বিদেশে, কোথায় ছিল মিয়া এই সাহস? আমরা 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 অত্যন্ত ঘৃণার সাথে দুদু সাহেব এবং আরো কিছু নেতা, বিশেষ করে ফজলুর রহমান এখন পাগল হয়ে গেছে, ওনাকে পাগলের ট্রিটমেন্ট করা দরকার, ওনাকে পাগলাগারোতে পাঠানো দরকার, আর না হলে জনতার রোষানলে পড়লে উনি আবার শিক্ষা পাবে। ওনারা কি ইতিহাস আমাদেরকে শিখাইছে সেগুলো সব ইতিহাস ছিল ভুল, এখন বাস্তব ইতিহাস আমরা নিজের চোখে দেখতেছি যে ইতিহাসটা কি। একজনের পক্ষে গেলে হয় জঙ্গি, আর পক্ষে না থাকলে হয় সঙ্গী। ওই যে কেমনে জানি কইছে, পক্ষে হইলে সঙ্গী আর পক্ষে না থাকলে হয় জঙ্গি। এই ধরনের রাজনীতি সব রাজনীতিবিদদের, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, এই ধরনের রাজনীতি সব রাজনীতির মধ্যেই অভ্যস্ত। আমরা এই ধরনের রাজনীতি থেকে ফিরে আসতে চাই, এবং কি একজনে আরেকজনের মঞ্চে উঠে পরাজয় জয় পরাজয়ের মালা একজনে আরেকজনকে দিতে চাই, আমরা সেই কালচার কি? আমি যাকে সম্পূর্ণ নিরপেক্ষ বলে মনে করি, হাসিনুর স্যার হয়তো তার দৃষ্টিভঙ্গি থেকে কথা সবসময় বলেন, তিনি একজন সততার প্রতীক আমরা মনে করি, কিন্তু এই আজকে যারা আমরা সুশীল সমাজের মানুষেরা, এরা অনেকটা ভাগ হয়ে গেছে সময়ের সাথে। এমন একটা আমাদের সময় ছিল 5ই আগস্ট, যেখানে আমরা নিপীড়িত নিষ্পেষিত মানুষের জন্য কথা বলছিলাম। ওই সময়টা পার হয়ে গেল মনির ভাই, এখন আমরা নিজেদের কথা বলি, নিজেদের জন্য কথা বলি, নিজের জন্য কিসের কথা বলি আমরা নিজেরাই জানি না। অথচ আমি বারবার বলবার চেষ্টা করি সব সময় যে আমরা কঠিন একটা বেড়াজালের মধ্যে আছি, আমরা ফেসে গেছি। আমরা এই বাংলাদেশের মানুষ 2 ভাগে অচিরে ভাগ হয়ে যাচ্ছি। বাংলাদেশে কোনো রাজনীতির দল থাকবে না মনির ভাই, আপনাকে বলে রাখলাম। আমার এই ছোট্ট অ্যানালাইজেশনে, আমার এই ছোট্ট বিশ্লেষণে আমি মনে করি বাংলাদেশে অচিরে কোনো দল থাকবে না। কিছুক্ষণ আগে হক সাহেব, যিনি সত্যের একজন পথিক, তিনি এখন জাতীয় টেলিভিশনে বিতর্ক করেন, হয়তো তার আবেগের টানে ইসলাম নিয়ে কিছু কথা বলতে গিয়েছিলেন, সেখানে দেখা গেল কিছু বামপন্থী মানুষ
ইসলামকে এমন ভাবে বিলঙ্গ করলো, এমন ভাবে বিরোধিতা করলো, যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হাসিনুস স্যার, আপনি একটু হিসাব নিকাশ করে দেখবেন, যারা সামরিক বাহিনীতে কাজ করে এরা দেশপ্রেমিক হয়। জেনারেল জিয়াউর রহমান, তিনি আমাদের একটা পথিক, দেশপ্রেমিক পথিক। তেনার মধ্যে যে আদর্শ ছিল, ইসলামী মূল্যবোধ ছিল, এটাকে আমরা বিশ্বাস করি, লালন করি, ধারণ করি এবং পালন করি। সেই বিশ্বাসের পদমর্যাদা কি এই আজকে যারা বিএনপি করতেছে এরা রাখতে পেরেছে? নিশ্চয়ই রাখতে পারেনি, কারণ এদের ক্ষমতার দরকার। এরা আগামী, যাদের 5 কোটি টাকা আছে, আগামী 50 বছর গেলে কিভাবে 50 কোটি টাকাতে রূপান্তরিত করা যায়, সেই চিন্তায় তারা ব্যস্ত। তারা দেশের মূল্যায়ন, দেশের মর্যাদা, দেশের অক্ষুণ্ণতা, দেশের স্বাধীনতা এগুলো কি বুঝবে? এগুলো বুঝবে না। আমরা অচিরে একটা স্বাধীনতার দিকে স্বাধীনতা হারানোর একটা ভয়ে আছি। এগুলো মনির ভাই, বলতেছি এই আধা সেকেন্ডে শেষ করছি। হাসিনুল স্যারকে বলবো, স্যার আপনি সেই লেকচারটুকু দেন যে লেকচারে আমাদের দেশের মানুষগুলো আবার একটা স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে। আবার হাঙ্গামা হচ্ছে, এই ক্ষমতা লোভীদের মধ্যে আবার হাঙ্গামা হবে, আবার আমাদের মানুষেরা নিজের জীবনকে উৎসর্গ করবে। আমরা এই স্বাধীনতা চাই না, আমরা চাই একটা স্থিতিশীল পরিবেশ, আমরা চাই মুক্ত স্বাধীনভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা ক্লান্তিলগ্ন পরিবেশে আমরা সেই ক্লান্তিলগ্ন পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। মোয়াজ্জেম হোসেন সাহেব আনমিউট করেন, বলেন। আনমিউট করতে হবে ভাই, মিউট আছেন আপনি। শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি ভাই। আমি বলতে চাচ্ছিলাম আপনার যে হেডলাইনে বিভাজনটা আছে, সেই বিভাজনের বিষয়ে আমি কিছু বলতে চাই। দেখুন, 5 আগস্টে যে আন্দোলনটা হয়েছে আমরা সবাই কিন্তু এক ছিলাম, কিন্তু বিভাজনটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন, যখনই জামাতের আমির বলল যে আমরা এক জালিমকে সরিয়ে আর এক জালিমকে আনবো, এই জামাতের আমির যে পিছনের ওই যে খোসা মারা কথাটা এনেই কিন্তু বিভাজনটা দাঁড় করিয়ে দিল। এবার জামাতের আমিরের ওই কথাটা শুনে কিন্তু বিএনপি তার কাউন্টার দিল। এই কাউন্টার করতে করতে আজকে দেখুন বিভাজন তৈরি হয়ে গেছে। আমরা যে সংস্কারের আশা করেছিলাম, আসলে তার এক সিটে ফোটা কিন্তু বাস্তবায়ন নাই। এই যে ভবিষ্যতের কর্ণধর আমরা যে বিএনপি কে দেখছি, এই বিএনপি যে ভবিষ্যতে যে সংস্কার করবে তার এক ফোঁটাও নমুনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ তারা বিগত 90-এর আন্দোলনের পরে যে সংস্কার করতে আসছিল তার এক দ্বারা তারা বাস্তবায়ন করেনি। বিগত 1 থেকে 5 পর্যন্ত যে সরকার চালিয়েছে তারাও কিন্তু জনগণের মনের ভিতরে তারা জায়গা করতে পারেনি। এখন কথা হচ্ছে যে বিএনপির প্রথম সারির যে নেতাগুলো, এদের কথা শুনে মনে করেন বিএনপি আরো মনে করেন নিচে নেমে গেছে। এরা যদি 5 আগস্টের পরে চুপ থাকতো, বিএনপির ইমেজ আরো উপরে যেত। আজকে দেখেন এক এক নেতা এক এক ভাবে কথা বলে যে বিএনপি কে একদম মাটির নিচে পুঁতে রাখছে। যেমন ধরেন যে একটু আগে যে ভাইটা বললো যে শামসুজ্জামান দুদু যে পিশাব করবে, আরে ভাই আপনি যদি আগে পিশাব করতেন তাহলে তো আর এই 2000 লোকের জীবন দিতে হতো না আপনাদের, আর এতগুলো গণহত্যা হতো না। তারপরে এই যে আপনাদের নেতারা যে গুম খুন হলো, যে আপনার নেতারা ধান খেতে রাত কাটাইতো, নদীতে রাত কাটাইতো, এইগুলো তো হতো না ভাই। আপনারা এক একজন এক এক নেতা বলবে কথায় এই বিভাজন থেকে যদি যখনই জাতি সঠিক পথে না আসতে পারবে, এই বিভাজন চলতে থাকবে, দেশ ক্ষতির দিকে যাবে। ধন্যবাদ মনির ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল হাকিম ক্যামেরা অন করতে হবে। আব্দুল হাকিম শুনতে পাচ্ছি না। আব্দুল্লাহ মামুন সাহেব বলেন। আব্দুল্লাহ মামুন সাহেব আনমিউট করেন, মিউট আছেন, আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হাসিনুল স্যার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের বর্তমান যে সাম্প্রতিক যে বিভাজন যেটা দেখা যাচ্ছে, এখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় আমাদের কি? এই বিষয়ে একটু হাসিনুল স্যারের মন্তব্য জানতে চাই। আর এই বিভাজনের পিছনে আসলে কোনো ষড়যন্ত্র কাজ করছে, পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা, কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কিনা, এই বিষয়টা একটু বিশ্লেষণ করবেন।